নমস্কার। ডাকবাক্সের আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান যাত্রী ধারাবাহিকভাবে। আজ রইল চতুর্থ পর্ব। আগের পর্বে আমরা জাপানের সৌন্দর্যবোধ সম্পর্কে জেনেছিলাম। রবীন্দ্রনাথ বলেছেন জাপানিরা যথার্থ ভোগী বলে দেখা সম্পর্কে তাদের পেটুকতা নেই। পেটুকতা মানে বুঝতেই পারছেন নিশ্চয়। আমরা পেটুক বলতে যে খাদ্য লোভী বলি, সেরকম এই শব্দের মাধ্যমে সম্ভবত তিনি দেখার প্রতি যে লোভ সেই কথাটাই প্রকাশ করতে চেয়েছেন। এরা জানে অল্প করে না দেখলে পূর্ণ পরিমাণে দেখা হয় না, অর্থাৎ দেখার একটা লিমিটেশন থাকা দরকার। একসঙ্গে হুড়মুড় করে সব ভালো জিনিস যদি চোখের সামনে চলে আসে, হয় না এমন যে আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন সৌন্দর্যটাকে দেখব এবং কাকে ঠিক উপভোগ করব। এই অনুভূতি কিন্তু জাপানে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের হয়েছিল। এবং আজকের পর্বে এই সৌন্দর্যের এবং জাপানিদের ঘর, তাদের সাজানোর পদ্ধতি এবং ভাবনা চিন্তা, এগুলো নিয়েই কিন্তু থাকবে। সাজানো হয়েছে আজকের পর্বকে। আমি পড়তে থাকি, আপনারা সঙ্গে থাকুন। তিনি বলছেন, জাপানে দেখা সম্বন্ধেও আমার তাই ঘটেছে। তাই মানে এখানে তিনি বলতে চেয়েছেন, দেখবার জিনিস এখানে হুড়মুড় করে চারিদিক থেকে চোখের উপরে পড়ছে, তাই প্রত্যেকটিকে সুস্পষ্ট করে সম্পূর্ণ করে দেখা এখন আর সম্ভব হচ্ছে না। এখন কিছু রেখে কিছু বাদ দিয়ে চলতে হচ্ছে। তিনি এসেছেন টোকিও শহরে, কোবে থেকে জাপানে টোকিও শহরে গিয়েছেন এবং এখানে তার চিত্রকর বন্ধু ওকোয়ামা টাইকানের বাড়িতে তিনি আশ্রয় পেয়েছেন। এখন থেকে ক্রমে জাপানের অন্তরের পরিচয় তিনি পেতে শুরু করেছেন। এবং আগেই আমরা জেনেছি, তিনি বলেছেন তিনি যা দেখছেন এবং ওখানে থেকে অনুভব করেছেন তাই কিন্তু তিনি ডায়েরিতে নথিবদ্ধ করছেন। প্রথমেই জুতো জোড়াকে বাড়ির দরজার কাছে ত্যাগ করতে হলো। বুঝলুম জুতো জোড়াটা রাস্তার, পা জিনিসটাই ঘরের। ধুলো জিনিসটাও দেখলুম এদের ঘরের নয়, সেটা বাইরের পৃথিবীর। বাড়ির ভিতরকার সমস্ত ঘর এবং পথ মাদুর দিয়ে মোড়া, সেই মাদুরের নিচে শক্ত খড়ের গদি। তাই এদের ঘরের মধ্যে যেমন পায়ের ধুলো পড়ে না, তেমনি পায়ের শব্দও হয় না। দরজাগুলো ঠেলা দরজা, বাতাসে যে ধরা করে পড়বে এমন সম্ভাবনা নেই। আর একটা ব্যাপার এই, এদের বাড়ি জিনিসটা অত্যন্ত অধিক নয়। দেওয়াল, কড়িবর্গা, জানালা, দরজা যত দূর পরিমিত হতে পারে ততটাই, অর্থাৎ বাড়িটা মানুষকে ছাড়িয়ে যায়নি, সম্পূর্ণ তার আয়ত্তের মধ্যে রয়েছে। একে মাজা ঘষা ধোয়া মোছা দুঃসাধ্য নয়। তারপরে ঘরে যেটুকু দরকার তাছাড়া আর কিছুই নেই। ঘরের দেওয়াল, মেঝে সমস্ত যেমন পরিষ্কার, তেমনি ঘরের ফাঁকটুকুও যেন তকতক করছে, তার মধ্যে বাজে জিনিসপত্রের চিহ্ন মাত্র পড়েনি। অর্থাৎ দুটি ফার্নিচারের মধ্যে যে ছোট্ট ফাঁক থাকে, আমরা অনেক সময় বিভিন্ন জিনিস কিন্তু সেখানে লুকানোর চেষ্টা করি, ঘরের অতিরিক্ত অপ্রয়োজনীয় জিনিস। জাপানিরা কিন্তু তা করেন না। মস্ত সুবিধে এই যে এদের মধ্যে যাদের সাবেক চাল আছে তারা চৌকি টেবিল একেবারেই ব্যবহার করে না। কেন ব্যবহার করে না সেটা শুনলে আরো আশ্চর্য বোধ হবে আপনাদের। বলছেন, সকলেই জানে চৌকি টেবিলগুলো জীব নয় বটে, কিন্তু তারা হাত পাওয়ালা। যখন তাদের কোনো দরকার নেই তখনও তারা দরকারের অপেক্ষায় হাঁ করে দাঁড়িয়ে থাকে। অতিথিরা আসছে যাচ্ছে, কিন্তু অতিথিদের এই খাপগুলি জায়গা জুড়েই আছে। এখানে ঘরের মেঝের উপরে মানুষ বসে, সুতরাং যখন তারা চলে যায় তখন ঘরের আকাশে তারা কোনো বাধা রেখে যায় না। ঘরের একেবারে মাদুর নেই এরকম, সেখানে পালিশ করা কিছু কাষ্ঠখণ্ড ঝকঝক করছে, সেই দিকের যে দেওয়াল সেখানে একটি ছবি ঝুলছে।
এবং সেই ছবির সামনে সেই তক্তাটির উপরে একটি ফুলদানির উপরে ফুল সাজানো। ওই যে ছবি আছে, এটা আড়ম্বরের জন্য নয়, এটা দেখবার জন্য। সেই জন্যে যাতে ওর গা ঘেঁষে কেউ বসতে না পারে, যাতে ওর সামনে যথেষ্ট পরিমাণ অব্যাহত অবকাশ থাকে, তারই ব্যবস্থা রয়েছে। সুন্দর জিনিসকে যে এরা কত শ্রদ্ধা করে এর থেকেই বোঝা যায়। ফুল সাজানোও তেমন। অন্যত্র নানা ফুল ও পাতাকে ঠেসে একটা তোড়ার মধ্যে বেঁধে ফেলে ঠিক যেমন করে বারুণী যুগের সময় তৃতীয় শ্রেণীর যাত্রীদের একটি গাড়িতে ভর্তি করে দেওয়া হয়, তেমনি কিন্তু এখানে ফুলের প্রতি সেই অত্যাচারের জো নেই। ওদের জন্য থার্ড ক্লাসের গাড়ি নয়, ওদের জন্য রিজার্ভ করা সেলুন। ফুলের সঙ্গে ব্যবহারে এদের না আছে দরাদরি, না আছে ঠেলাঠেলি, না আছে হট্টগোল। ভোরের বেলা উঠে জানালার কাছে আসন পেতে যখন বসলুম, তখন বুঝলুম জাপানিরা কেবল যে শিল্প করার ওস্তাদ তা নয়, মানুষের জীবনযাত্রাকে এরা একটি কলা বিদ্যার মতো আয়ত্ত করেছে। এরা এটুকু জানে যে জিনিসের মূল্য আছে, গৌরব আছে, তার জন্য যথেষ্ট জায়গা ছেড়ে দেওয়া চাই। পূর্ণতার জন্য রিক্ততা সবচেয়ে দরকারি। আশ্চর্য বোধ, প্রতিবারই বলি আমি এই কথাটা, কারণ আমি বিস্মিত হই এই সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলোর সঙ্গে একাত্ম হয়ে যায় যখন। পূর্ণতার জন্য রিক্ততা সবচেয়ে বেশি জরুরি। বস্তু বাহুল্য জীবন প্রকাশের প্রধান বাধা। এই সমস্ত বাড়ির মধ্যে কোথাও একটি কোণেও একটু অনাদর নেই, অনাবশ্যকতা নেই। চোখকে মিছিমিছি কোনো জিনিস আঘাত করছে না, কানকে বাজে কোনো শব্দ বিরক্ত করছে না। মানুষের মন নিজেকে যতখানি ছড়াতে চায় ততখানি ছড়াতে পারে, পদে পদে জিনিসপত্রের উপরে ঠোকর খেয়ে পড়ে না। যেখানে চারিদিকে এলোমেলো ছড়াছড়ি নানা জঞ্জাল, নানা আওয়াজ, সেখানে যে প্রতি মুহূর্তেই আমাদের জীবনের এবং মনের শক্তিক্ষয় হচ্ছে, সে আমরা অভ্যাসবশত বুঝতে পারি না। আমরা ভারতবর্ষে এমন এক বিচিত্র পরিবেশের মধ্যে ছোট থেকে বড় হয়ে জন্মের পর থেকে মৃত্যুর পথে যাই, এই যে যাপনে এমন ভাবে অভ্যস্ত চিৎকার, চেঁচামেচি, হুল্লোড় এবং অপ্রাসঙ্গিক বিষয়বস্তু এবং বাজে শব্দের প্রয়োগে, সেটা আমরা শুনতে শুনতে অভ্যস্ত, তো আমাদের কাছে অনাবশ্যক মনে হয় না। কিন্তু সত্যিই কি এগুলো আমাদের জীবনী শক্তিকে ক্ষয় করে না? একটু ভেবে দেখবেন। আমি কিন্তু দেখেছি আশেপাশে বাজে কিছু ঘটলে না, সেদিন সারাটা দিন ভীষণ নিস্তেজ, কেমন একটা মনে হয় যেন কিছু হারিয়ে গেছে, আমার কিছু হচ্ছে ভিতরে যেটা আমাকে শান্তি দিচ্ছে না। এই আমাদের চারিদিকে যা কিছু আছে সমস্তই আমাদের মন প্রাণের কাছে কিছু না কিছু আদায় করছেই। ভালো ভালো জিনিস দেয়, খারাপ খারাপ জিনিস দেয়। যেসব জিনিস অদরকারি, অসুন্দর, তারা আমাদের কিছুই দেয় না, কেবল আমাদের কাছ থেকে নিতে থাকে। কি নিতে থাকে? আমাদের প্রাণ শক্তি, আমাদের খুশি, আমাদের আবেগ, আনন্দ। এমনি করে নিশিদিন আমাদের যা ক্ষয় হচ্ছে, সেটাতে আমাদের শক্তির কম অপব্যবহার হচ্ছে না। সেদিন সকালবেলায় মনে হলো আমার মন যেন কানায় কানায় ভরে উঠেছে। এতদিন যেরকম করে মনে শক্তি বহন করেছি, সে যেন চালুনিতে ধরা জল, কেবল গোলমালের ছিদ্র দিয়ে সমস্ত বেরিয়ে গেছে। আর এখানে এ যেন ঘটের ব্যবস্থা। আমাদের দেশের ক্রিয়াকর্মের কথা মনে হলো। কি প্রচুর অপব্যয়! কেবলমাত্র জিনিসপত্রের গন্ডগোল নয়, মানুষের কি চেঁচামেচি, ছুটোছুটি, গলা ভাঙাভাঙি। আমাদের নিজেদের বাড়ির কথা মনে হলো। বাঁকা চোরা উঁচু নিচু রাস্তার উপর দিয়ে গরুর গাড়ি চলার মতো সেখানকার জীবনযাত্রা। যতটা চলছে তার চেয়ে আওয়াজ হচ্ছে ঢের বেশি। দারোয়ান হাঁক দিচ্ছে, বেহারাদের ছেলেরা চেঁচামেচি করছে, মেথরের মহলে ঘোরতর ঝগড়া,
বেঁধে গেছে, মারোয়ারি প্রতিবেশিনী চিৎকার শব্দে একঘেয়ে গান ধরেছে, আর তার অন্ত নেই। রবি ঠাকুর নিজের বাড়ির কথা বলছেন, তার চারপাশে তার বাড়ির মহলের কথা বলছেন। সেই মহল কিন্তু আমাদের ভারতের আনাচে কানাচের মহলের সঙ্গে পার্থক্য কিছু নেই। আর ঘরের ভিতরে নানা জিনিসপত্রের ব্যবস্থা অব্যবস্থা, তার বোঝা কি কম? সেই বোঝা কি কেবল ঘরের মেঝে বহন করছে? না, তা নয়। প্রতিক্ষণেই আমাদের মন বহন করছে। যা গোছালো তার বোঝা কম, যা আগোছালো তার বোঝা আরো বেশি। এই যা তফাৎ। যেখানে একটা দেশের সমস্ত লোকই কম চেঁচায়, কম জিনিস ব্যবহার করে, ব্যবস্থাপূর্বক কাজ করতে যাদের আশ্চর্য দক্ষতা, সমস্ত দেশ জুড়ে তাদের যে কতখানি শক্তি জমে উঠেছে তার কি হিসেব আছে? জাপানিরা যে রাগ করে না তা নয়, কিন্তু সকলের কাছেই এক বাক্যে শুনেছি এরা ঝগড়া করে না। এদের গালাগালির অভিধানে একটি মাত্র শব্দ আছে, বোকা। তার ঊর্ধ্বে এদের ভাষা পৌঁছায় না। ঘোরতর রাগারাগি মনান্তর হয়ে গেলে পাশের ঘরে তার টু শব্দ পৌঁছায় না। এটি হচ্ছে জাপানি নীতি। শোক দুঃখ সম্বন্ধেও একই রকম স্তব্ধতা। এদের জীবনযাত্রার এই রিক্ততা, বিরলতা, মিতাচার কেবলমাত্র যদি অভাবাত্মক হতো তাহলে সেটাকে প্রশংসা করবার কোনো হেতু থাকতো না। কিন্তু এই তো দেখছি এরা ঝগড়া করে না বটে, অথচ প্রয়োজনের সময় প্রাণ দিতে প্রাণ নিতেও কিন্তু পিছপা হয় না। জিনিসপত্রের ব্যবহারে এদের সংযম, কিন্তু জিনিসপত্রের প্রতি প্রভুত্ব এদের কম নেই। সকল বিষয়ে এদের যেমন শক্তি তেমনি নৈপুণ্য তেমনি সৌন্দর্যবোধ। এ সম্বন্ধে যখন আমি এদের প্রশংসা করেছি তখন এদের অনেকের কাছেই শুনেছি। কি শুনেছে জানেন? কি শুনেছিলেন? তারা বলেছে, জাপানিরা বলেছে, এটা আমাদের বৌদ্ধ ধর্মের প্রসাদে পেয়েছি। অর্থাৎ বৌদ্ধ ধর্মের একদিকে সংযম আর একদিকে মৈত্রী, এই যে সামঞ্জস্যের সাধনা, এতে আমরা মিতাচারের দ্বারাই অমিত শক্তির অধিকার পাই। বৌদ্ধ ধর্ম যে মধ্যপথের ধর্ম শুনে আমার লজ্জা বোধ হয়। বৌদ্ধ ধর্ম তো আমাদের দেশেও ছিল, কিন্তু আমাদের জীবনযাত্রাকে তো এমন আশ্চর্য ও সুন্দর সামঞ্জস্যে বেঁধে তুলতে পারেনি। আমাদের কল্পনার ও কাজের এমনতর প্রভূত আতিশর্য, ঔদাসীন্য, উচ্ছৃঙ্খলতা কোথা থেকে এলো? রবীন্দ্রনাথ প্রশ্ন করেছেন, প্রশ্ন এসেছে তার মনে, তিনি আমাদের জন্য লিখে রেখে গেছে। আমরা ওইভাবেই ভাবতে পারি, বৌদ্ধ ধর্ম তো আমাদের দেশেও ছিল, তার সেই শিষ্টাচার সামঞ্জস্যকে যদি জাপানিরা বহন করে নিজেদের ঐতিহ্যে মিশিয়ে নিতে পেরেছেন, তাহলে আমরা কেন নয়? প্রত্যেকটি মানুষ নিজেকে নিজের প্রশ্ন করুন। এবং না, জাপানিদের মতন হতে হবে এমন নয়, প্রত্যেকটি দেশের নিজস্ব আদর্শ, ইতিহাস, সাহিত্য সবকিছু আছে। আমরা আমাদের যা কিছু ছিল, যা সৌন্দর্য, যা বোধ বহন করার মতন ঐতিহ্যবাহী যা গর্বের বিষয় ছিল, সেই গর্বের বিষয়কে আমরা নিজেদের প্রশ্নের মাধ্যমে সেই জায়গায় অবশ্যই নিয়ে যেতে পারি। আমাদের নিজেদেরকে একটু করে সংশোধন যদি প্রতিদিন প্রতিটি পরিবার থেকে করতে পারি, নিজের মতন করে সুন্দরকে বেছে নিতে পারি, তাহলে সমাজটা একদিন নিশ্চয়ই সুন্দর হবে। আমি আশাবাদী, আমি প্রত্যাশাও রাখি মানুষ একদিন বদলাবে, খারাপ ভালো সবের মাঝে একদিন ভালোর জাগরণ হবে। কেমন লাগলো আজকের এই পর্ব? অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট কিন্তু আমার পাথেয় হয়ে আছে। আজ এই পর্যন্তই থাক, সকলে ভালো থাকবেন। আজ তবে আসি।